জয়গুরু, জয়গুরু, জয়গুরু। বেশ কিছুদিন বিরতিতে থাকার পর আবার আপনাদের সামনে এসে হাজির করেছি শ্রী শ্রী ঠাকুর মহারাজের সেই দিনগুলি। আজকে শুনবেন ১৩২৮ থেকে ১৩২৯ সাল অবধি শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিভাবে কাটিয়েছিলেন তাঁর দিনগুলি। প্রতিবারের মতো জানেন, এবারও আপনাদের কাছে একটি আবেদন, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার শোনার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা, আর কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গার নামও লিখবেন। চলুন দেখে নিই শ্রী শ্রী ঠাকুর মহারাজের কেমন কেটেছিল বাংলা ১৩২৮ সাল থেকে ১৩২৯ সাল। এলো ১৩২৮ সাল। ঠাকুর প্রথম থেকেই চেষ্টা করছেন শ্রীক্ষেত্রে উদ্দেশ্যে যাত্রা করার জন্য। শ্রীক্ষেত্র মানে পুরী। মঠ থেকে ২৩শে বৈশাখ একটি চিঠি লিখেছেন, মাঝে মাঝে তোমার সংসার ছাড়িবার সংকল্প উদয় হয়, কিন্তু যে পিতামাতা স্ত্রী পুত্রের সেবা করিতে অক্ষম, তারা দ্বারা গুরু সেবাও হইতে পারে না। অর্থাৎ শ্রী ঠাকুর মহারাজ চিঠি লিখে বলছেন, তোমার সংসার ছাড়িবার সংকল্প উদয় হয়েছে, বুঝতে পারছি, কিন্তু জানো কি, পিতামাতা স্ত্রী পুত্রে যারা সেবা করিতে অক্ষম, তারা গুরু সেবাও করিতে পারেন না। এইভাবে শিষ্যের মনে তিনি সাহস জুগিয়েছেন। ঠাকুর মঠের মহিলা বিভাগ তুলে দিয়েছেন। গিরিজা মা, হিরণ মাকে তাদের নিজের নিজের আত্মীয় গৃহে পাঠিয়ে দিয়েছেন। সুরবালা মা ও বিমলা মাকে আপাতত মঠে রেখেছেন। আসামের ভোজু নামে একটি চা বাগান অঞ্চল, সেখানে থাকতেন অশ্বিনী বাবু নামে এক ঠাকুর ভক্ত। ঠাকুর তার সঙ্গে যোগাযোগ করছেন। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই কয়েক মাস ঠাকুর মঠে ব্যবস্থাপনা সেরে ভাদ্র মাসে পুরী অর্থাৎ শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রার আয়োজন সম্পূর্ণ করেন। আশ্বিন মাসে ঠাকুর বিমলা মা, সুরমা ও ভজুর অশ্বিনী বাবু এবং রাজকুমার বাবু নামে অন্য এক ভক্তের বৃদ্ধ মা ও একজন সেবককে নিয়ে পুরী যাত্রা করেন। ঠাকুর এবার অশ্বিনী বাবুর পুরীর ভাড়া বাড়ি কমল কুঠিরে ওঠেন এবং বেশ কিছুদিন এখানে অবস্থান করেন। এই বাড়ি থেকে পরে তিনি ৩ নম্বর গিরিকুটির বাড়িতে চলে যান। ওদিকে শক্তিপদ ফৌজদার, যিনি ১৩২৭ সালের আশ্বিনের শেষ বা কার্তিকের প্রথম দিকে মঠের সর্বপ্রথম ঠাকুর দর্শন করেন, তিনি মঠের বরদা ব্রহ্মচারীর সঙ্গে চিঠির মাধ্যমে ঠাকুরের খবর নিতেন, আর ঠাকুর যখনই পুরী আসতেন তখনই তিনি ঠাকুর দর্শন করতেন। এই সালের আশ্বিন থেকে ১৬ই অগ্রহায়ণ, এই ২.৫ মাস ঠাকুর পুরীতে অবস্থান করেছেন। এই অগ্রহায়ণে রাস পূর্ণিমার দিন হুগলি জেলা থেকে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় নামে সংসার উদাসী এক যুবক পুরীতে এসে ঠাকুর দর্শন করেন এবং ঠাকুরের শ্রীচরণাশ্রয় লাভের জন্য শ্রীচরণে লুটিয়ে পড়লেন। ঠাকুর সস্নেহে তাকে বুকে তুলে নিয়ে গিয়ে বললেন, সন্ন্যাস অনুকূল দীক্ষা তিনি মঠ ছাড়া আর কোথাও দেন না। পৌষ মাসে তিনি আসাম মঠে যাবেন, তথায় তিনি অশ্বিনীকে ব্রহ্মচর্যে দীক্ষা প্রদান করবেন। ঠাকুরের এই কথায় অশ্বিনী আশ্বাসিত হলেন। ইতিমধ্যে ঠাকুর ৩ নম্বর গিরিকুঠি ছেড়ে দিয়ে কমল কুঠিরে উঠে যান। এইবার পুরীধামে অবস্থান করার সময় একদিন ঠাকুরের অন্তরঙ্গ একনিষ্ঠ ভক্ত সেবক স্বামী স্বরূপানন্দের ঠাকুরের শ্রীচরণে তেল মাখাতে মাখাতে এক মহান ভাবের উদয় হলো। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। সেই অশ্রু জল এসে পড়ল ঠাকুরের শ্রীরাঙা চরণে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? স্বরূপানন্দ বললেন, আমি এমন একজন তো কখনো দেখিনি, বা এমন কাউকে কোথাও কখনো দেখিনি, যিনি স্বেচ্ছায় শিষ্যের সমস্ত দৈহিক যন্ত্রণা হরণ করে নিজের দেহে গ্রহণ করেছেন, সমস্ত সংসার বিষের জ্বালাও গ্রহণ করছেন। আর সেই তুমি শুধু আমাকে আশীর্বাদ দিয়েই চলেছ, আর নিজে সর্বদা ভোগ করেছ আমারই হৃৎপিণ্ডের ব্যাধি যন্ত্রণা। আমার এই ব্যাধি আমাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার কর্মফল আমাকেই ভোগ করতে দাও। ঠাকুর সস্নেহে বললেন, শিষ্যের ব্যথা বেদনা ঘুচাতেই তো আমার এই দেহ ধারণ। আমি যে নীলকণ্ঠ, সে কথা কি তুমি জানো না? এই হৃৎপিণ্ডের যন্ত্রণা আমাকে ভোগ করতেই হবে। তবে আমার চেয়েও কেউ যদি বেশি শক্তিশালী বা শক্তিশালিনী হন, এই যন্ত্রণা টেনে নিতে পারেন, তবেই তিনি আমার দেহ সুস্থ করতে পারবেন। এইবার পুরীতে অবস্থান করার সময় অশ্বিনী কুমার দাশগুপ্ত সপরিবারে ঠাকুর দর্শনে আসেন। এই সময় ঠাকুর বেশ আনন্দেই দিন কাটাচ্ছিলেন। একদিন ঠাকুর তার ছোট্ট বিমুর একটা ঘটনার কথা উল্লেখ করেন।
কন্যা বিমু খুবই দুরন্ত। এই দুরন্তপনার জন্য ঠাকুরও দু একটা ঘা বসিয়ে দিতেন মাঝে মধ্যে। একদিন অপরাধ গুরুতর হওয়ায় ঠাকুর বিমলার খাওয়া বন্ধ করে দিলেন। খিদের জ্বালায় মেয়েটা শুকনো মুখে এদিক ওদিক ঘুরঘুর করছে দেখে বড়দের কেউ একজন শিখিয়ে দিলেন, ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আয়, তাহলেই খেতে পাবি। বিমুর চোখে তখনও জলের ধারা। খিদের জ্বালাও কম নয়। অবশেষে ফোপাতে ফোপাতে ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালেন। ঠাকুর তখন শয়ন ঘরে টেবিলে লেখাপড়া করছেন। ফোসফোসানি শুনে ঠাকুর আর চোখে তাকিয়ে লেখাপড়ায় বেশি মন করে দিলেন। ফোসফোসানিও বেশি হলো। কেঁদেই চলেছে মেয়েটা। ঠাকুরের দয়া হলো। বললেন, কি আবার কি করতে এসেছো আমার কাছে? ফোপাতে ফোপাতে বিমু বললে, তোমায় ক্ষমা করতে এসেছি। তাহলে ক্ষমা করো। এই বলে ঠাকুর তাড়াতাড়ি হুকোর নল মুখে গুঁজে দিলেন, কারণ ঠাকুরের তখন অত্যন্ত হাসি পেয়ে গেছে। বিমুর এই গল্প শুনে অশ্বিনী বাবুদের এবং স্বরূপানন্দজি তখন হাসির চোটে অস্থির হওয়ার অবস্থা। এরপর অগ্রহায়ণের 16 তারিখের পর ঠাকুর সেখান থেকে মঠে ফিরে এলেন। সামনে পৌষ মাসে মঠে অনুষ্ঠিত হবে ভক্ত সম্মেলনীর 7ম বার্ষিক অধিবেশন। এই মাসে ঠাকুর অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়কে মঠে আসার নির্দেশ দিয়েছেন। তিনিও ঠাকুরের নির্দেশানুসারে যথাসময়ে মঠে এলে তারপর ঠাকুর তাকে দীক্ষা দিলেন। তাকে ঠাকুর আদেশ দিলেন তিনি তীর্থ ভ্রমণ করে পুনরায় মঠে ফিরে আসুন, তবেই তার গুরু সেবার অধিকার অর্জিত হবে। পৌষ মাসের সঙ্গে মাঘ মাসও ঠাকুর মঠে অবস্থান করেছেন। 15ই মাঘ মঠ থেকে তিনি লিখেছেন, আমি বার্ষিক হিসাবাদি লইয়া ব্যস্ত আছি, বেশি লিখিতে পারিলাম না। ঠাকুর ফাল্গুন মাসটিও মঠে অবস্থান করেছেন বলে জানা যায়। চৈত্র মাসে ঠাকুর জলপাইগুড়ি জেলার গ্রামাঞ্চল পরিক্রমায় বেরিয়েছেন দেখা যায়। জলপাইগুড়ি শহরবাসী ঠাকুরের প্রিয় শিষ্য ভুবনমোহন রায়ের গৃহে ঠাকুর শুভ পদার্পণ করেছেন ও বহু মানুষকে দীক্ষা শিক্ষা প্রদান করেছেন। তথায় তিনি 3-4 দিন অবস্থান করেছেন। এখানের শিষ্য ভক্তগণ আলোচনাদি করে ঠাকুরকে অনুরোধ করেন যে তিনি যেন আগামী বছর অর্থাৎ 1329 সালের কোচবিহার জেলার চাঁদামারি গ্রামে শুভ পদার্পণ করেন। এই চাঁদামারি গ্রামে ভুবনমোহন রায়ের কন্যা ননদের শ্বশুর বাড়ি, যে বাড়ির লোকজন ঠাকুরের খুবই ভক্ত এবং এই স্থানে ঠাকুরের গ্রন্থাদি ও ঠাকুর প্রসঙ্গ খুবই আলোচিত হয়। অতএব ঠাকুর যদি কৃপা করেন তবে এই গ্রামে আসেন, তবে ভক্তগণ কৃতার্থ হবেন। ঠাকুর এতে সম্মতি দিলেন। এইভাবে 1328 সালও গত হলো। শ্রী শ্রী ঠাকুর মহারাজ 1329 সালে নির্জন বাসের উদ্দেশ্যে মঠ থেকে রওনা দিয়ে 4ঠা বৈশাখ পুরীতে এসে পৌঁছেছেন। সঙ্গীদের নিয়ে তিনি গোয়েঙ্কা ধর্মশালার প্রথমে উঠেছেন। এই দিনই তিনি জগন্নাথ দর্শন করেন। এই ধর্মশালায় 10 দিনের মতো অবস্থান করে ঠাকুর 14 কি 15ই বৈশাখ চক্রতীর্থের দিকে কমল কামিনী মন্দির নামে একটি বাড়িতে উঠে যান। এই বাড়ি থেকে ঠাকুর রোজ বিকেলে বেড়াতে যেতেন। একদিন এইভাবে বেড়াতে বেড়াতে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। ঠাকুর বিমলামা ও সুরমাকে নিয়ে গল্প করতে করতে চলেছেন। এমন সময় ধাক্কা খেয়ে থেমে যাওয়ার মতন থমকে দাঁড়িয়ে ঠাকুর বিমলামা ও সুরমাকে তার দুদিক থেকে দুজনের হাত শক্ত করে চেপে ধরে বললেন, চল ফিরি, তাড়াতাড়ি চল। বেশ খানিকটা দূরে গিয়ে থেমে গেল। মায়েরা বললেন, ঠাকুর একটু জিরিয়ে নিন, এবার হাঁপাচ্ছেন যে। বিমলামা বললেন, কি হয়েছিল ঠাকুর? এখন নয়, কাল বলবো, চল এবার। পরদিন ভোর হতে না হতেই ঠাকুর মায়েদের বললেন, কাল যেখানে গিয়েছিলাম চল তো আজ ওইখানেই যাব আবার। সমুদ্র তীর ধীরে যেতে যেতে অনেক দূর থেমে গিয়ে ঠাকুর বললেন, এই ঝাউবনটা নিশানা রেখেছিলাম, কাল এই অবধি এসেছিলাম আমরা, কেমন? এই পর্যন্তই এসেছিলাম বটে। তখন মায়েরা বললেন, হ্যাঁ ঠিকই তো, এই পর্যন্তই এসেছিলাম। কিছুটা দূরে সাদা টিভির মতো অনেকগুলো ছড়ানো রয়েছে কি সব। ঠাকুর লাঠি তুলে বললেন, নলিয়াদের কবর এগুলো, কাল এই জন্যই অত বিপত্তি। আমি কি জানি এখানে ওদের কবর আছে আর প্রেতজনির আড্ডা সেগুলো। কিছুদিন পর এই অঞ্চলে কমল কামিনীর মন্দির বাড়িটি ছেড়ে দিতে চাইলেন শ্রী ঠাকুর মহারাজ। এখান থেকে বাজার হাটও অনেক দূর, কিন্তু ভালো বাড়ি না পাওয়ায় জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ঠাকুরকে এই বাড়িতেই থাকতে হলো। আষাঢ় মাসের সম্ভবত 18 তারিখ ঠাকুর 3 নম্বর গিরিকুঠির নামে অন্য একটি বাড়িতে উঠলেন সকলকে নিয়ে। এই বাড়ি থেকে বাজারহাট, পোস্ট অফিস, সমুদ্র তীর সবই কাছে।
আষাঢ় মাসের শেষে রথযাত্রায় ঠাকুর এই বাড়ি থেকেই সশিষ্য রথের দড়ি ধরে খানিকটা টেনে রথযাত্রা দেখা সম্পূর্ণ করেন। রথযাত্রার পর অর্থাৎ আষাঢ় মাসের পর ঠাকুর বিমলামা, সুরমা ও ভোজু নামক স্থানে যে চা বাগান আসামে ছিল অশ্বিনী বাবু, সেই চা বাগান অশ্বিনী বাবু, রাজকুমার বাবুর বৃদ্ধা মা এদের সকলকে গিরিকুঠিরে রেখে সেবক হরিদাসকে সঙ্গে নিয়ে পূর্ববঙ্গ পরিক্রমায় চলে যান। পয়লা শ্রাবণ ঠাকুর সৈয়দপুর থেকে চিঠি লিখেছেন, উত্তরবঙ্গে সর্বত্র 2-3 দিন করে বেড়াতে হবে, শেষে বগুড়াই হয়ে মঠে যাব। শ্রাবণের 10 কি 12 তারিখ মঠে পৌঁছানোর সম্ভাবনা আছে। 30শে শ্রাবণ ঠাকুর মঠ থেকে চিঠি লিখেছেন, আমি শীঘ্রই কলকাতা হইয়া পুরী যাইব। শ্রাবণের বাকি দিনগুলি ঠাকুর মঠেই থেকেছেন। 2রা ভাদ্র ঠাকুর মঠ থেকে এক ভক্তকে চিঠি লিখেছেন, আমি শীঘ্রই পুরী যাব। 15ই ভাদ্র ঠাকুরের লেখা আরেক চিঠি, অশ্বিনের 10 কি 11 অর্থাৎ মহাষ্টমী কি মহানবমী কিংবা 17ই পূর্ণিমা, এই 3 দিনের মধ্যে সামান্য দীক্ষার মতো দৈহিক উপনয়ন সংস্কার করাইতে হইবে। ঠাকুর ভাদ্র মাসে মঠে অবস্থান করেছেন। আশ্বিন মাসে ঠাকুর মঠ থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। সেবক হরিদাস ব্রহ্মচারীর সঙ্গে থাকলেও যুগল কিশোরের ইচ্ছা অনুসারে ঠাকুর তাকেও সঙ্গ নিয়ে পুরী গেলেন। কার্তিক মাসে ঠাকুরের 3 নম্বর গিরিকুঠিরে থাকার সময় কটক মেডিকেল স্কুলের ডাক্তারি পাঠরত শক্তিপদ ফৌজদার এই বাড়িতে এসে শ্রী ঠাকুর মহারাজকে দর্শন করেন। তিনি 3 নম্বর গিরিকুঠি চেনেন না, তাই স্টেশন নেমে তিনি সোজা সমুদ্রের ধার ধরে এগোচ্ছেন আর খুঁজতে খুঁজতে দৈবের নির্বন্ধ। তিনি যে পথ ধরে এগোচ্ছেন ঠিক ওই একই পথে ঠাকুরও আছে সমুদ্র স্নানে। পথেই ঠাকুর দর্শন হয়ে গেল। এরপর ঠাকুর তার আসা যাওয়ার পথে কটক স্টেশনে কিভাবে ঠাকুর দর্শন হয় তারই সুযোগ ঠাকুরই চিঠিপত্রাদির মাধ্যমে বলে দিতেন। কার্তিক মাসে ঠাকুর পুরীতে কাটিয়ে দিলেন। অগ্রহায়ণে ঠাকুর পুনরায় পুরী থেকে পরিক্রমণে বেরোলেন। 11ই অগ্রহায়ণ তিনি পুঠিয়া স্টেটের ঝাওয়ালে গেলেন। তথা হইতে সিরাজগঞ্জে পৌঁছে 13ই অগ্রহায়ণ বিহারী মোহন শর্মাকে লিখেছেন, বন্যায় সেবকগণকে পাঠানোর জন্য পুরীর বাসা খালি করিয়া রাখিয়া স্থিত হইয়াছে। পুরীধামে একটি বাড়ি করারই স্থির সংকল্প করিয়াছি। এর অর্থ সমুদ্রের ধারে 1,500 টাকায় একটা জমি বায়না করেছি। একবার পুরী গিয়ে লেখাপড়া শেষ করব এবং বাড়িটি করিবার চেষ্টা করব। 17ই অগ্রহায়ণ ঠাকুর তারাশের উমেশ গোসাই নামে এক ভক্তের বাড়িতে পৌঁছেছেন। তথা হইতে পালকি করে তিনি স্থলে গেলেন। এই সময় ঠাকুর গিরিকুঠিরে চিঠি লিখেছেন, কোনো সেবক পুরী না আসলেও ক্ষতি নাই, অর্থাৎ যে কোনো যদি সেবক পুরীতে না আসতে চাই তাহলেও ক্ষতি নাই। মহারানী তোমাদের সহায়, তাহার নামেও জমেও ভয় পায়। স্থলে পালকি করে নরেশচন্দ্র পাকরাশির বাড়িতে ঠাকুর যখন পৌঁছালেন তখন গভীর রাত্রি। এখানে ঠাকুর কয়েকদিন ছিলেন। একদিন কুঞ্জভঙ্গ শুনতে শুনতে ঠাকুরের সমাধি হয়। ফেরার ইচ্ছা ছিল না ঠাকুরের। ঠাকুরানী সেদিন জোর করে তাকে ফিরিয়ে দিলেন, তাই আমরা ঠাকুরকে ফিরে পেলাম। মানে বুঝতে পারছেন, সে ঠাকুরের মহাসমাধি হয়। ঠাকুরের ফেরার ইচ্ছে ছিল না এই মর্তে, কিন্তু ঠাকুরানী অর্থাৎ মা জগৎ ধাত্রী মা বা মা সুধাংশু মা ঠাকুরকে ফিরিয়ে দেন, তাই আমরা কিন্তু আমাদের ঠাকুরকে ফিরে পেয়েছিলাম। এবার পৌষ মাসে ভক্ত সম্মেলনে 8ম বার্ষিকী অধিবেশনে ভাওয়াল সারস্বত মঠে অনুষ্ঠিত হইবে, তাই ঠাকুর সেখানে উপস্থিত আছেন। সারস্বত মঠের ইতিহাসে এই সম্মেলনী স্মরণীয় আছে নানা কারণে। তার অন্যতম কারণ হলো আর কখনোই কোনো সম্মেলনীতে এমন আনন্দের জোয়ার প্রবাহিত হয়নি। ভাওয়াল থেকে 17ই পৌষ ঠাকুর পুরী গিরিকুঠিরে লিখেছেন, ঢাকা আশ্রমে মহাসমারোহে ভক্ত সম্মেলন হইয়া গিয়াছে, বেশ আনন্দ হইয়াছে। কোনো আশ্রমে কোন রূপ এমনি আনন্দ হয় নাই, সাক্ষাতে সব বলিব। এই চিঠিতে ঠাকুর লিখেছেন, 23শে পৌষ রবিবার পুরী পৌঁছাব। এই সম্মেলনীতে আরো একটি উল্লেখযোগ্য ঘটনা হলো স্বামী স্বরূপানন্দ বগুড়ায় কালাজ্বরে ভুগে ভুগে অত্যন্ত দুর্বল ও রুগ্ন শরীর নিয়েও সম্মেলনীতে যোগদান করেন। এমনকি উচ্চকণ্ঠে ভাষণ প্রদানে তিনি বলেন, যা এতদিন গোপনে ঢাকা ছিল সেই সম্মেলনীর প্রাণ আবার জেগে উঠেছে। এই ঢাকা শহরে তো প্রকাশ পেয়েছে, ঢাকা শহরও প্রকাশিত হয়েছে। 23শে পৌষ
ঠাকুর পুরী আসার সময় সেবক হরিদাসের সঙ্গে বিহারী মোহন শর্মাকে সঙ্গে নিয়ে আসেন। এর কিছুদিন পর মাঘ মাসের শেষে কিংবা ফাল্গুনের প্রথম তীর্থভ্রমণ শেষে প্রজ্ঞানন্দজির পুরীতে এসে ঠাকুর চরণে প্রণত হলেন। এবার তিনি ঠাকুর সেবার অধিকার লাভ করে ধন্য হলেন। এই সময় ঠাকুর বিহারী শর্মাকে অন্য কাজ থেকে ছুটি দিয়ে বিমলা মায়ের শিক্ষাদানের ভার দিলেন। মাঘের শেষের দিকে তিনি ঠাকুরের নির্দেশে ঠাকুরের নিকট থেকে বিদায় নিয়ে নবদ্বীপ যাত্রা করেন। আর যাওয়ার সময় ঠাকুর বিমলা মাকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন। এখন বিমলা মাকে তিনি রাখবেন হাওড়ার ফণীভূষণ মিত্রের বাড়িতে। ওখান থেকে তাঁর স্বামী তাকে নিজের গৃহে নিয়ে যাবেন, এরূপ ব্যবস্থা হলো। এদিকে সুরমাকে ঠাকুর রাখার জন্য ব্যবস্থা করে দিলেন ময়মনসিংহের সাব জজ অশ্বিনী কুমার দাশগুপ্তের বাড়িতে। 3 নম্বর গিরিকুটি আপাতত ছেড়ে দেওয়া হবে। ঠাকুর এরূপ ঠিক করলেন কারণ তিনি ফাল্গুন বা চৈত্র মাসে পুরীর বাইরে বেশ কিছুদিনের জন্য বাংলা ও আসাম পরিক্রমার্থ থাকবেন। পুরী থেকে 24শে ফাল্গুন এক ভক্তকে ঠাকুর চিঠি লিখেছেন, আমি চৈত্র মাসের শেষে বগুড়ায় উপস্থিত হইয়াছি। দেখা যাচ্ছে যে ঠাকুর ফাল্গুনে 24 তারিখ পর্যন্ত পুরীতে অবস্থান করেন। ফাল্গুনের বাকি কয়েকটি দিন ও চৈত্র মাসের পুরীর বাইরে বাংলা ও আসামে পরিক্রমারত থাকবেন বলে আপাতত 3 নম্বর গিরিকুঠিতে ছেড়ে যাবেন বলে মনস্থির করেছেন। আগের বছর 1328 সালে জলপাইগুড়ি শহর নিবাসী ভুবন মোহন রায়ের বাড়িতে ঠাকুর শুভ পদার্পণ করেছিলেন এবং বহু ভক্তকে শ্রীচরণাশ্রিত করেছিলেন। ভক্তগণের আকুল আবেদনে ও প্রার্থনায় সাড়া দিয়ে ঠাকুর তাদের সঙ্গে আলোচনাদি করে তাদের কথা দিলেন যে তিনি 1329 সালে ফাল্গুনের দিকে কোচবিহারের জেলায় চাঁদামারিতে যাবেন। ঠাকুরকে জানানো হয়েছিল তার প্রিয় শিষ্য ভুবন মোহন রায়ের কন্যার ননদের শ্বশুরবাড়ির চাঁদামারি গ্রামে। তাই সেই গ্রামের ভক্তগণ বা ঠাকুর ভক্তগণ ঠাকুরের পুস্তকাদি ও ঠাকুর প্রসঙ্গ নিয়মিত করে থাকেন এবং ঠাকুরের শ্রীচরণাশ্রিত হয়ে খুবই উদ্গ্রীব ছিলেন। অর্থাৎ সেই চাঁদামারি গ্রামের মানুষজনের ঠাকুরের খুব ভক্ত ছিলেন এবং সেই ঠাকুরের চরণে শ্রী ঠাকুর মহারাজের চরণে চরণাশ্রিত হওয়ার জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। তদনুসারে ঠাকুর এই বৎসর দোল পূর্ণিমা দিন চাঁদামারিতে শুভ পদার্পণ করেন। মহাসমারোহে মহা আনন্দে এই শুভ দিনে চাঁদামারির ভক্তগণ ঠাকুরকে দোলাই বসিয়ে প্রাণের আবেগ ও আনন্দে দুলিয়েছেন। সেই সময় ঠাকুরের সেবক হিসাবে এই স্বর্গীয় দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন হরিদাস ব্রহ্মচারী, খ্যাপাদাস ভট্টাচার্য, রূপমোহন ব্রহ্মচারী এবং ভুবন মহারাজ। চাঁদামারির ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ করে ঠাকুর নির্দেশ দিলেন যে তিনি আর এক ভক্তগৃহে এইবার যাত্রা করতে চান, তার ব্যবস্থাদি করতে। জলপাইগুড়ি শহর নিবাসী ভুবন মোহন রায় পৈতৃক বাড়ি জগদ্দল গ্রামে। এই গ্রাম থেকে 6 মাইল দূরে আরো একটি গ্রামের নাম মাগুড়া গ্রাম। এই গ্রামে বাস করেন ঠাকুরের ভক্ত তাহিরা বর্মন ও ভেলু বর্মন নামে ভাতৃদ্বয়। এদের বাড়িতে ঠাকুর চৈত্র মাসে শুভ পদার্পণ করেন। এই বাড়িতে যাওয়ার সময় জঙ্গলাকীর্ণ নির্জন সংকীর্ণ পথ ধরে শ্রী ঠাকুরের গোযানটি চলেছে মন্থর গতিতে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। সহসা একটি বাঘ গোযানের সম্মুখে এসে দাঁড়ালো। পরম সৌভাগ্য যে স্বয়ং যোগীরাজ ঠাকুরকে সঙ্গে নিয়ে আছেন, তাই বাঘ কোনো ক্ষতি করতে পারল না। পরদিন ঠাকুর এই ভাতৃদ্বয়ের দীক্ষা দিয়ে শ্রীচরণাশ্রিত করেন। খ্যাপাদাস ভট্টাচার্যকে তিনি বলেছেন, খ্যাপাদাস ভট্টাচার্য ঠাকুরকে বলেছেন, ঠাকুর এত কষ্ট সহ্য করে এখানে আসার কি প্রয়োজন ছিল? ঠাকুর প্রসন্ন মুখে উত্তর দিলেন, এরা 2 ভাই আমার জন্মান্তরের শিষ্য, যে এদের উদ্ধার করার জন্যই আমার এখানে আসা। ঠাকুরের এমন শিষ্য প্রীতি দেখে খ্যাপাদাস ভট্টাচার্য মুগ্ধ চমৎকৃত হলেন। এই চৈত্র মাসেই ঠাকুর জলপাইগুড়ি জেলা থেকে আসেন কুচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত শালিবাড়ি গ্রামে বা শালবাড়ি গ্রামে। এই গ্রামে থাকেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ললিতমোহন বসুনিয়া। এই গ্রাম থেকে 7 মাইল দূরে অবস্থিত আলোকঝড়ি গ্রাম। আলোকঝড়ি সঙ্গের প্রাণপুরুষ ঠাকুর পাগল নবীনচন্দ্র রায়। তিনি এই দীর্ঘ 7 মাইল পথ হেঁটে ঠাকুর দর্শনে এসেছেন শালবাড়িতে ললিতমোহনের গৃহে। কয়েকজনকে সঙ্গে নিয়ে নবীনচন্দ্র দীক্ষার্থী হয়ে ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আমার দীক্ষা চাই, আপনার শ্রীচরণাশ্রয় চাই, কিন্তু আমার তো মৃতাশোচ। কদিন হলো আমার বড় ভাই মারা গিয়েছে, এখনো শ্রাদ্ধ হয়নি। এই অবস্থায় আপনি আমাকে দীক্ষা দেবেন কিভাবে? তখন ঠাকুর বলেছিলেন, আমার দিক দিয়ে কোনো বাধা নাই, আমি দীক্ষা দিতে রাজি আছি, কিন্তু সমাজ তোমাকে ধরবে যে।
নবীনচন্দ্র বলেছিলেন, আমি সমাজে ধার ধারি না, আমি সমাজে তোয়াক্কাও রাখি না। নবীনের দৃঢ়তা দেখে মুগ্ধ ঠাকুর নবীনকে ও মহিমচন্দ্র নামে আরেক ভক্তকে দীক্ষা দিলেন। ঠাকুর দর্শন করার সময় নবীনচন্দ্র স্বরচিত গান গাইতে গাইতে ভিড় ঠেলে মহিমচন্দ্র সহ ঠাকুরের গলায় মালা পরিয়ে দীক্ষার্থী হয়েছিলেন। ঠাকুর ললিত মোহিনের বাড়িতে 2-3 দিন অবস্থান করেছিলেন। একদিন ললিত মোহনের ছোট ভাই বা ললিত মোহনের ছোট ভাই কিশোর মোহন ঠাকুরের প্রণাম করতে গিয়ে দেখেন ঠাকুরের একটি চরণ ভূমিতে সম্প্রসারিত আর একটি চরণ চেয়ারের সঙ্গে সংঘ নিবদ্ধ। কিশোর মোহন সম্প্রসারিত চরণে প্রণাম জানিয়ে স্বীয় মাতৃভাষায় বলে উঠলেন, ঠাকুর আরেকটা ঠ্যাং। ঠ্যাং কথাটা শুনে সেবক খ্যাপাদাস ভট্টাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হলেন। কেন শ্রীচরণ বলতে পারো না? সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে ঠাকুর বললেন, তোমাদের শ্রীচরণের চেয়ে ওদের ঠ্যাং অনেক গুণ ভালো। ওরা প্রাণ খোলা সরল প্রাণ ভক্ত। এইভাবে ঠাকুর চৈত্র মাস এর প্রথম 1.5 কি 2 সপ্তাহ জলপাইগুড়ি কুচবিহার জেলার গ্রামাঞ্চল পরিক্রমা করে হাবেলি শহরে যদুনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে চলে গেলেন। এইবার ঠাকুর এখানে 15-16 জন যুবককে দীক্ষা দিয়েছিলেন। সম্ভবত ইঞ্জিনিয়ার নারায়ণ দাস নন্দীও এবারে দীক্ষা নিয়েছিলেন। এইখানে অবস্থান করার সময় ঠাকুর তার একটি ইচ্ছার কথা প্রকাশ করেন এই বলে যে এই হাবেলি শহরে তার একটি আশ্রম তৈরি হোক। জাহ্নবী জলে ধৌত এমন পুণ্যস্থান হাবেলি শহরে আর কোথাও পাওয়া যাবে কি? এই কথা শুনে ভক্তগণ ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য দৃঢ়চিত্ত হলেন। এই সময় ঠাকুর পূর্ববঙ্গ পরিভ্রমণের জন্য মনস্থির করলেন। তৎপূর্বে ঠাকুর হাবেলি শহর থেকে পুরী চলে যান। অতঃপরে 16ই চৈত্র গিরিকোটি ছেড়ে ঠাকুর 2 জন সেবক এবং সুরমাকে সঙ্গে করে নিয়ে পূর্ববঙ্গ পরিক্রমায় চলে যান। প্রথমে গেলেন ময়মনসিংহের তার প্রিয় শিষ্য অশ্বিনী কুমার দাশগুপ্তের গৃহে। এখানে অবস্থান করে ঠাকুর ময়মনসিংহের বিভিন্ন স্থান পরিক্রমা করেন। অশ্বিনী কুমারের বাড়ি থেকে ঠাকুর 2খানা চিঠি লিখেছেন। তা থেকে জানা যায় তিনি ময়মনসিংহের বিভিন্ন স্থান ঢাকা, ভাওয়াল, বালিয়াটি, মাদারীপুর, ফরিদপুর প্রভৃতি জায়গা ভ্রমণ করেন। 1329 সালে চৈত্র মাস শেষ হতে মাত্র 2-3 দিন বাকি। ঠাকুর পূর্ববঙ্গ পরিক্রমা শেষ করে মঠে অবস্থান করেছেন। এইভাবে শেষ হলো 1329 সাল। আজকের জন্য আপাতত এইটুকুই। আপনারা শুনলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিভাবে কাটিয়েছিলেন 1328 এবং 1329 সাল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের সেই সুন্দর দিনগুলি কিভাবে কেটেছিল সেগুলো জানার ও শোনার সুযোগ করে দেবেন। জয় গুরু, জয় মা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা জানাই আপনারা সকলে খুব ভালো থাকুন, মঙ্গলে থাকুন। জয় গুরু।